আপনার কবিতা ভ্রমণ। আমি কবিতাতে এসি 1927 সালে। অন্য সবকিছু উপমিত, কিন্তু কবিতা হচ্ছে উপমান। মানে নিত্যতা বলতে কিছু নেই, সবই অনিত্য, অনিত্যতার সত্য। প্রতিটি মানুষই কিন্তু বিশেষ হয়ে উঠতে চায়, কেউ গানে, কেউ কবিতায়। এই যে বিশেষ হওয়াটা, এটা জীবনের একটা প্রধান লক্ষণ এবং সৃজনশীলতার একটা লক্ষণ। যেই সংস্কৃতি জীবনকে পরিশোধিত করে না, সেইটা সংস্কৃতি আমার কাছে মনে হয়। অস্তিত্ব, আত্মহত্যা, প্রত্যেকটা আত্মহত্যায় কিন্তু ইচ্ছা মৃত্যু আমি মনে করছি, কিন্তু মাহাত্ম্যটা তো আছে। আলোচিত বইয়ের কথা আমি বলতে চাচ্ছি, উৎসব। জীবনে এই যে যৌনতা, সেটাকে আমি উৎসব হিসেবে বলার চেষ্টা করেছি। আর পথিক মন, প্রতিটি মানুষের ভেতরে যে পথিক সত্তা আছে, সেটার একটা চমৎকার বইটা লিখে আমি খুব তৃপ্ত হয়েছি। কুমার চক্রবর্তী কোন জায়গাটায় বিশেষ? নাইবা হলো পারে যাওয়া। প্রচুর নন ফিকশন আপনি পড়েন, প্রচুর। ফিকশন নিয়ে আপনার আগ্রহটা বোধহয় একটু কম। এবছর ফিকশন নিয়ে একটি বই লিখব। আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিখটকের নতুন পর্বে। আজকে আমাদের সঙ্গে আছেন এমন একজন অতিথি, যিনি একই সঙ্গে অনুবাদক, প্রাবন্ধিক, কবি এবং আমার বিবেচনায় দার্শনিকও বটে। আসুন পরিচয় করিয়ে দেই। কি বলবো, কুমার চক্রবর্তী কবি, প্রাবন্ধিক, দার্শনিক। আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, আবার বাতিল করে দিতে পারেন। না, বাতিল একই সাথে হয় এবং না হওয়া দুটোই কাজ করে আর কি। এই যে বলছিলাম যে দার্শনিক, দেখুন যে শুরুতেই দর্শন চর্চার সূচনা হয়ে গেল। আমরা বরং শুরুটা আপনার কবি সত্তা দিয়েই করি, কারণ আমার ধারণা অন্য অনেকের মতোই কবিতা দিয়েই আপনি শুরু করেছিলেন, আবার অনেকে সেটা ছেড়ে দেয়, আপনি ওটা ধরে রেখেছেন। আপনার কবিতা যাত্রা, কবিতা ভ্রমণ সম্পর্কে সেটা আমার কবিতার মানসিক যাত্রা, সেটা অনেক আগে হয়েছে আমার। মানে সেটা বলা যায় যে আমি যখন আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, তারপরে আমি আমার এক বন্ধু, যিনি এখন দেশের বাইরে আছেন, তার মানে শহরে, আমরা কুমিল্লা শহরে ছিলাম, আমি তো ওর বাসায় যাই। সেখানে আমি জীবনানন্দের কাব্য সম্ভার, যেটা রণেশ দাশগুপ্ত, তার বাসায় আমি পেয়ে যাই এবং আমি সেটা নিয়ে আসি। যেহেতু পাঠের প্রতি আমার এক জাতীয় অভিনিবেশ ছিল তখন, ছোটবেলায় সেটা ছিল আমাদের পারিবারিকভাবে উপন্যাস পড়ার দিকে প্রবণতা বেশি ছিল। আমার মা বা বড় ভাইয়ের মানে বৌদি যাদেরকে বলি, তারা উপন্যাস পড়তেন খুব, এবং আমাকে মাঝে মাঝে অনুরোধ করতেন যে এই জায়গাটা একটু পড়ে শোনা। তারা হয়তো কাজ করছে, কাঁথা সেলাই করছে বা অন্য কিছু। কিন্তু আমিও তখন উপন্যাস পড়াতেই আসলে ধাতস্থ ছিলাম, বেশ অভ্যস্ত ছিলাম। কিন্তু ওই যে বললাম যে বুলবুলের বাসাতে এই কাব্য সম্ভার পেয়ে আমি নিয়ে আসি, এবং আমাদের শহরের বাড়িটিতে এমন একটা পরিবেশ ছিল যে চারপাশে গাছপালার খুব নিবিড়তা ছিল। সেখানে আপনি ঋতুগুলো বুঝতে পারবেন, বর্ষা, বাদল, হেমন্ত, কুয়াশা, সব বুঝতে পারবেন। এবং এই কবিতাগুলো যখন পড়ি, তখন আনমনে, হয়তো জীবনানন্দ পড়ার মতো, বোঝার মতো সেই অবস্থাটা আমার হয়নি, কিন্তু আনমনে আমার ভেতরে একটা জিনিস ভর করে, কবিতা কি। এবং এই জন্য আমি বলি যে আমার কবিতা পাঠই কিন্তু শুরু হয়েছে একজন মহৎ কবির কবিতা দিয়ে, যিনি শুধু বাংলা ভাষার নন, বিশ্ব সাহিত্যেরই অন্যতম শ্রেষ্ঠ একজন কবি। তো সেটা হচ্ছে আমার অভিনিবেশের কথা। তারপরে মূলত আমি কবিতাতে এসি আপনার 1987 সালে আমি যখন একটা চাকরি সূত্রে আমি গোপালগঞ্জে চলে যাই। সেখানে মধুমতি নদী আছে, সেই নদীর পাড়েই আমি থাকতাম এবং সেখানে ঘুরতাম। ফলে একদম সক্রিয় বা ধারাবাহিকভাবে কবিতা লেখাটা তখন শুরু হয়, এবং ডায়েরিতে এই কবিতাগুলো আমি লিখে রাখতাম। মোটামুটি এটাকে আপনার সক্রিয় কবিতা লেখার উন্মেষ হিসেবে আপনি ধরতে পারেন। তারপরে তো আমি ঢাকায় পরে আসি যদিও, কিন্তু নানাভাবে পত্রিকায় বা আপনার প্রতিদিনের কাগজে বা
আমরা ছোট কাগজ বলি, সেগুলোতে লেখা দেওয়া বা ছাপা প্রকাশ করা, এই বিষয়গুলোতে যেভাবে হয় সেভাবে চলে আসছে। কবিতা সেভাবেই আমার ভিতরে উন্মেষিত এবং এটা বিকশিত বলা যায় এখন পর্যন্ত। এবং আমি মনে করি যে এটা একটা জীবনকে একটা বোঝার মতো বা জোঝার মতো একটা বিষয়, যে কি করে আমরা জীবনকে আপনার এনকাউন্টার করতে পারি। এবং শুধু তা নয়, কবিতার ভেতর দিয়ে, কবিতাকে আমি বলি যে আপনার এটা হচ্ছে যে উপমান, অন্য সব কিছু উপমিত, কিন্তু কবিতা হচ্ছে উপমান। আমরা বলি সিনেমাটা দেখে যে এটা কবিতার মতো ওই জায়গাটা, বা উপন্যাসকে অনেক সময় কাব্যিক বলি, বা সৌন্দর্যকেও অনেক সময় বলি যে হ্যাঁ কবিতার মতো সুন্দর। হ্যাঁ, তো কবিতা হচ্ছে উপমান। এবং সমস্ত শিল্পের মধ্যে কবিতা এবং ছবি দুইটাকে আমি একদম উপমান হিসেবে ধরে রাখি। আমরা ছবির মতো সুন্দর বলি। ফলে কবিতা যেটা বস্তু জগতের সাথে আমার যে সম্পর্ক, অর্থাৎ আমি যদি একটি অনুবিশ্বকে ধারণ করে থাকি ব্যক্তি হিসেবে, তাহলে যে মহাবিশ্ব বা আবিশ্ব, তার সাথে প্রতিনিয়ত কিন্তু আমার আসা যাওয়া বা লেনদেনের একটা সম্পর্ক আছে, যোগাযোগের সম্পর্ক। আমি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আমার ব্যক্তিগত আচরণে যেটা করে দেখি, আমি সাধারণত ঘোরাঘুরি করি, যখন করি বা নাও যদি করি, আমি প্রতিটি বস্তুকে প্রতিটি মুহূর্তে তাকে দেখার চেষ্টা করি, পর্যবেক্ষণ করি। এটার মধ্যে আমি একটা মেটাফিজিক্স অফ প্রেজেন্স পেয়ে যাই, মানে মুহূর্তে একটা অধিবিদ্যা যেন আমার কাছে ধরা দেয়। অর্থাৎ আজকে যে বস্তুটা এখন দেখছি সে যেন 1 সেকেন্ড পরে কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। এই অধিবিদ্যা সিরিজটা কি? অধিবিদ্যা সে ধরনের একটা অবস্থা। আমার এটা একটা কাব্য, একটা ধারাবাহিক কবিতা, একটা কাব্য। সেখানে এই বিষয়গুলোকে আনা হয়েছে যে আমাদের এই যে মানে এই জগতের যে চিরন্তনতা, সেটা আসলে আপেক্ষিক চিরন্তনতা আমরা বলার চেষ্টা করছি। যে আসলে ইমপারমানেন্স যেটা, মানে নিত্যতা বলতে কিছু নেই, অনিত্যতার সত্য। সে অনিত্যতার সত্যটাকেই এক জাতীয় অন্বেষণ করার প্রচেষ্টা আর কি, বলার হয়তো কৌশল ভিন্ন। এই জন্য অধিবিদ্যা শব্দ শুনে যদি কেউ ভাবে যে হয়তো পদার্থবিদ্যা বা মেটাফিজিক্স যেটা আমরা বলে থাকি, কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো বিষয়, ব্যাপারটা সেরকম নয়। যেটা বললাম যে এটার মধ্যে একটা সেকুলার একটা স্পিরিচুয়ালিটি, আমি যেটা বলে থাকি যে পার্থিব একটা আধ্যাত্মিকতা আমি সবসময় আমার কবিতায় আনার চেষ্টা করি। সেই জায়গা থেকেই আপনার এই অধিবিদ্যা সিরিজের কবিতাগুলোকে লেখা হয়েছে, যেখানে স্পিরিচুয়াল আমরা, কিন্তু আমরা ম্যাটেরিয়ালি স্পিরিচুয়াল, বা আমরা এই পার্থিব মানে সেকুলার স্পিরিচুয়াল, আমরা এটা সবার ভেতরে কাজ করে বলে আমি মনে করি আর কি, ধার্মিক অধার্মিক সবার ভেতরে। তো সেই জায়গা থেকে লেখা। আর কবিতা আপনি ভালো করে জানেন যে কবিতা তো আসলে ব্যাখ্যা করার বিষয় নয়। আমরা লিখি বটে, এক একটা কবিতা এক এক রকম। এবং একজন চীনা কবি, সম্ভবত সেটা আপনার জানাও আছে, যে নামটা আমি ভুলে গেছি, আগে হয়তো অন্য কিছু থাকতে পারে, লিপাই বা আগে বোধহয় নামটা, যাই হোক, উনি বলছেন যে তাহলে কবিতা কাকে বলে? তো বলছে যে কবিতা কি তাহলে শব্দের খেলা? তখন বলছে যে না, শব্দের খেলাকে তুমি পেরিয়ে যাও, দেখো কি থাকে। তখন বলছেন যে শব্দের খেলাকে পেরিয়ে তাহলে অর্থময়তাই কি কবিতা? তখন বলছে যে অর্থময়তাকেও পেরিয়ে যাও। তাহলে কি হলো? শব্দকে পেরিয়ে, অর্থময়তাকে পেরিয়েও যা থাকে তাও কবিতা। সেটাকে যে বাদ দিতে হবে তা নয়, কিন্তু সেটাকে বাদ দিয়েও কিন্তু কবিতা থাকে। এখানে কবিতার একটা শাশ্বততার বিষয় আনা হয়েছে। তা আমরা যারা কবিতা লিখি, এগুলা এই অর্থে বলা নয় যে এইসব কথা বলে আমরা একজন নিজেকে এক্সল্টেড করার চেষ্টা করি। ব্যাপারটা তা নয়। কবিতা লিখতে হবে, তো কবিতা হয়ে উঠতে হবে। কবিতা লিখলেই তো আর হবে না। সে ধরনের কবিতা যদি লেখা যায় তাহলে সেটা ওই ধরনের মাহাত্ম্য আপনার সৃষ্টি করে আর কি। আর আপনি নিজেও জানেন যে এই ইমাজিনেটিভ লিটারেচার বা আপনার ভেতরে আপনি নিজে কবিতা লেখেন বা সাহিত্যের অন্য অন্য শাখায় বিচরণ আছে, কেন করেন?
একজন মানুষ কেন মানে এই সাহিত্য পড়ে? হয়তো তার পরিবারের কেউ কখনো এক কলম লিখে একটা ছবি আঁকে, সে হঠাৎ করেই কেন এটাতে চলে আসে? অনেকে পারিবারিক ভাবে বহন করে আনে, কিন্তু এমনও তো আছে যে অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় যে এই জাতীয় কোনো পরম্পরা নেই। তাহলে কেন? এটা হচ্ছে যে আমাদের, আমি মনে করি যে আমাদের ভেতরের একটা বিষয়, যেটা রহস্যময় বিষয়, যেটা আপনাকে বিশেষ হওয়ার জন্য তাড়িত করে। অর্থাৎ প্রতিটি মানুষই কিন্তু বিশেষ হয়ে উঠতে চায়, কেউ গানে, কেউ কবিতায়, কেউ অন্য কাজে বা প্রশাসনে, পেশায়, অন্য পেশায় হয়তো হতে পারে না, অনেকে হয়ে ওঠে। এই যে বিশেষ হওয়াটা, এটা জীবনের একটা প্রধান লক্ষণ এবং সৃজনশীলতার একটা লক্ষণ, এবং সেটা অবিনিমেয়। আপনি যে কোনো কিছুর বিনিময়ে সে বিশেষ হয়ে উঠতে চায়, সে একটা বিশাল দুঃখকে বহন করে বিশেষ হয়ে উঠতে চায়। আপনি দেখবেন যে আমরা লেখক বা অন্য শিল্পীরা প্রচন্ড দুঃখকে বহন করে সে বিশেষ হয়ে, সেখানে একটা সুখকে পেতে চায়। এই জন্য কিন্তু ভারতীয় দর্শনে সুখকেও কিন্তু একটা দুঃখ হিসেবে বলা হয়েছে, এক জায়গায় সুখকেও, কারণ সুখটা অস্থায়ী, একটা নিমেষেই দুঃখে পরিণত হয়। যেমন ধরেন আমি আপনার সাথে কথা বলছি, খুব সুখের একটা কথা, কিন্তু পর এটা শেষ হওয়া মাত্রই মনে হবে আহা, সেই চমৎকার সময়টা তো চলে গেল। এই জাতীয় জায়গা থেকে সৃজনশীলতার বিকাশগুলো হয়, এবং আমি মনে করি যে আমাদের যে সৃজনশীলতা, সেটা কৃষ্টিকে পরিশোধিত করে, সংস্কৃতিকে পরিশোধিত করে। সংস্কৃতি কিন্তু জীবনকে পরিশোধিত করে। যেই সংস্কৃতি জীবনকে পরিশোধিত করে না, সেইটা সংস্কৃতি আমার কাছে মনে হয়। কারণ যে কোনো জিনিসে পজিটিভিটি, মানে ইতিবাচকতা না থাকলে সেটা কিন্তু সৃজনশীল হবে না। দুঃখিত যে আপনাকে একটু থামাচ্ছি, কারণ হচ্ছে আমি একটু উদ্বেলিত হয়ে উঠছি, এবং আমার মনে হচ্ছে যে যে জায়গাটায় থামাচ্ছি, এই জায়গাটাকে আরো বিস্তৃত করা যাবে যদি আপনাকেই মনে করিয়ে দেই আপনার আরেকটি বইয়ের কথা, অস্তিত্ব ও আত্মহত্যা, পরস্পর বিরোধী দুটো ধারণার একটা দার্শনিক ব্যাখ্যা আপনি করেছেন। এবং সেইটার সঙ্গে এই যে এতক্ষণ বলছেন কবিতা, আমার কাছে মনে হলো, আমার ভুল মনে হতে পারে, আমার অনুবাদ সঠিক না হতে পারে, যে নিত্য এবং অনিত্যের একটা, আমরা তো নিত্য প্রাণী, তো নিত্য প্রাণীর অনিত্যের সঙ্গে সংযোগেরও হয়তো একটা কবিতা। তো সেই জায়গা থেকে ওই অস্তিত্ব, আত্মহত্যা এবং কবিতা, এইসব মিলিয়ে যদি আরেকটু বলেন, আমাদের শুনতে মজা লাগছে। মানে আমার এই বইটা তো মানে ইতিহাস আমি আর বলছি না, কিন্তু আমি মানে শিল্প সত্তার ভেতরে এক জাতীয় আত্মধ্বংসী উপাদান আমার কাছে আমি খোঁজ করেছি, এবং সেটা আমার কাছেও আপনার কাছেও নিশ্চয় মনে হয় যে আমরা অনেক সময় আত্মধ্বংসের কিছু ব্যাপারকে উৎসাহিত করি, নিজের ভেতরেই আমরা নিজেকে ওই জায়গাটাকে উৎসাহিত করি। তো সেই জায়গায় দেখেছি যে সত্তার যে নির্মাণ, সেটার এক জাতীয় অবিনির্মাণের মধ্যে যায়। অবিনির্মাণ, কিন্তু আমি বলছি বিনির্মাণ বলছি না, আমি অবিনির্মাণ। অর্থাৎ সে সত্তাকে ধ্বংস করে একটা বিকল্প সত্তাকে খুঁজতে অনেক সময় চায়। তো এই আত্মহত্যার বইটা আসলে কিছু আত্মহত মানুষের, প্রধানত শিল্পী সাহিত্যিকদের বিষয়টাকে আমি একসময় আমাকে খুব তাড়িত করে। হ্যাঁ, বিশেষত ব্যক্তিগত অভিজ্ঞতা দু একটা যে নাই, তারা দূরবর্তী, অবশ্য পারিবারিক না। এবং আপনি জানেন যে আপনি জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছেন, সেখানে সোরেন সাইফুল্লাহর কথা আপনি ভালো করে জানেন, যে আরো শামীম কবির কথা আমরা জানি বগুড়া। তার আগে 19বিংশ শতাব্দী বা বিংশ শতাব্দীকে বলাই হতো যে শিল্প সাহিত্যিকদের আত্মহত্যার একটা যোগ। অর্থাৎ আত্মহত্যা যেন একটা মোহের মতো কাজ করছে, যে এটা না করলে আমরা হয়তো চিরন্তনতার পথে যাব না। তো প্রাথমিক আমার অন্বেষণটা এভাবে ছিল যে কেন মানুষ আত্মহত্যা করে। নানাবিধ কারণ আছে, এই জটিলতার মধ্যে আমি আর এই মুহূর্তে যাচ্ছি না, কিন্তু এই ধ্বংসের প্রতি ভালোবাসা বা এক জাতীয় ডিক্রিয়েশনের দিকে আমাদের যে মনোযোগ, এটা সবাই আছে, যদিও আমরা পরে হয়তো এটাকে অতিক্রম করে যাই। রবীন্দ্রনাথের মতো বা অনেক প্রতিভা আছে যারা এইটাকে লালন করে ওইটাকে অতিক্রম করে গেছেন। তো
ওই জায়গাটাকে চিহ্নিত করার জন্য যে সত্তার যে অবিনির্মাণ মানুষের প্রত্যেকটি সত্তার ভেতরে কাজ করে, সে জায়গাটাকে আমি আসলে ধরতে চেয়েছি। এবং বিশিষ্টভাবে বললে কোনো চিন্তা তো আর স্থায়ী নয়, প্রতিটি চিন্তাই তার প্রতি চিন্তা দ্বারা কিন্তু আক্রান্ত হয়, কিন্তু চিন্তাটা মৌলিক কিনা সেখানেই কিন্তু লেখকের এক জাতীয় মানে পারঙ্গমতা বলেন বা বিশিষ্টতা বলেন ধরা পড়ে। বাতিল হওয়ার মধ্যে কিন্তু যেমন আপনি যদি আমরা ডারউইন বলি, ডারউইনের অনেক তথ্যই তো এখন বাতিল, তাই বলে কি ডারউইনের আবিষ্কার বাতিল? বাতিল নয়। বা আপনি আমরা ফ্রয়েডকেও যদি বলি, অনেক জিনিসই এখন দেখা যাচ্ছে যে পরিবর্তিত, কিন্তু তাই বলে তার যে আবিষ্কার সেটা তো ব্যর্থ হয় না। এই জন্য তত্ত্বের ক্ষেত্রেও তত্ত্ব বাতিল হতে পারে, কিন্তু তত্ত্বের মাহাত্ম্য সেই কারণে বাতিল হয় না। এইটা সৃজনশীলতার একটা অস্তিত্ব আত্মহত্যা। বইটার নাম কিন্তু আগে অন্য ছিল, বইটার প্রথম নাম ছিল কিন্তু 2005-এ আমি যখন বের করি তখন নামটা ছিল মাত্রা মানব ও ইচ্ছা মৃত্যুর কথকথা। আচ্ছা, তো নামটা অনেকে পছন্দ করেছিলেন। 2006-এও বইটার একটা সেকেন্ড এডিশন হয় পলল থেকে। পরে আমি 2012-তে যখন আমাদের থেকে টুটুল ভাইয়ের এখান থেকে বেরোয় শব্দ কি শুদ্ধ স্বর, তখন নামটা আমি চেঞ্জ করে দিই, পরিবর্তন করে দিই। তা এবং ওইটার অনুপূরণ ঘটে আর কি, অনেকগুলো আরো টেক্সট বা পরিশোধন হয়, পরিবর্ধন হয়। তো সেই নামটা এখন অস্তিত্ব আত্মহত্যা একটু সরলীকরণের মধ্যে রাখলাম, কারণ আগেরটার মধ্যে একটু জটিলতা আছে অনেক এটা নিয়ে, মানে যে কারণ ইচ্ছা মৃত্যু, যেটা ইচ্ছা মৃত্যুর এক জাতীয় আপনার পৌরাণিক একটা মাহাত্ম্য আছে, যে যিনি মানে ইচ্ছা মৃত্যু মানে কিছু কিছু ঋষি মুনি বা তারা যখন মনে করেন নিজের ইচ্ছায়, বাস্তবে কিন্তু এটার ভিত্তি নেই। প্রত্যেকটা আত্মহত্যায় কিন্তু ইচ্ছা মৃত্যু আমি মনে করছি, কিন্তু মাহাত্ম্যটা তো আছে, মাহাত্ম্য নিয়ে তো এক জাতীয় টেক্সট রয়ে গেছে। ফলে আমি ওই ইচ্ছা মৃত্যু শব্দটাকে বাদ দিয়ে এইভাবে একটা সহজ সরলীকরণ নাম পছন্দ করি আর কি। তো নামটা সেভাবে রয়ে গেছে। এটা 2012-তে টুটুল বের করেছিল, 2016-তে আমাদের সংবেদ, এবং বইটার সর্বশেষ তবুও প্রয়াস থেকে এটা ভারতীয় সংস্করণ, খুব চমৎকার একটা রয়্যাল সংস্করণ প্রকাশিত হয়। ফলে বইটা মনে হয় বেশ আলোচিত। আপনার আরেকটা আলোচিত বইয়ের কথা আমি বলতে চাচ্ছি, উৎসব। কিসের উৎসব? উৎসব মানে আমি আসলে জীবন একটা উৎসব বলতে চেয়েছি, এবং জীবনে এই যে যৌনতা সেটাকে আমি উৎসব হিসেবে বলার চেষ্টা করেছি। যৌনতা আসলে একটা উৎসব, এবং যেহেতু জীবনের অংশ, সেটা আপনার জীবন উৎসব, জীবন যৌনতা উৎসব, এইভাবে চিন্তা করে আপনার এবং প্রেম কাম এ দুটোর যে অবিভাজ্য অবস্থা এবং পৃথককৃত অবস্থা, দুটোকেই কিন্তু বিবেচনা করার চেষ্টা করা হয়েছে আর কি। এবং আমাদের নানা ধরনের আমাদের যে পৌরাণিক ব্যাপার স্যাপার আছে, এইভাবে একটা বই লেখা। এবং আমি উদ্বেলিত হয়েছি, বা বলা যায় আপনার আপনার আমাদের অক্টাভিও পাসে একটা বই থেকে, ডাবল ফ্লেম একটা বই আছে। আচ্ছা, এই বইটা এরোটিসিজম, লাভ, এইগুলো নিয়ে উনি প্রায় 90 বছর বয়সে উনি বইটা লেখেন, এবং উনি বলেছেন যে 16 বছর বয়সে উনি চিন্তা করেছিলেন যে এরকম একটা বই লিখবেন, তো সেটা 90 বছরে এসে লেখা হলো। তো ওই বইটা থেকেই আমার ভেতরে আসে যে বাংলা একটা বই, এবং ওই বইতে আমি তার কথা অনেক বলেছি, তার বইয়ের কথা বলেছি, সেভাবে লেখা আর কি বইটা উৎসব। এবং এটার উপশিরোনামে বলা আছে যে প্রেম কাম ও যৌনতা, বা এই জাতীয় উপশিরোনামে বলা আছে। আর পথিক মন একেবারেই প্রতিটি মানুষের ভেতরে যে পথিক সত্তা আছে, সেটার একটা চমৎকার বইটা লিখে আমি খুব তৃপ্ত হয়েছি। মানুষ আপনার ভেতরে এই যে আমরা ভ্রমণ করি প্রতিনিয়ত,
কিন্তু এই যে রিসেপ্টেবিলিটি, অর্থাৎ একটা জিনিসকে দেখলাম, একটা বনকে, একটা গাছকে দেখলাম, কিন্তু তাকে যে আমি নিতে পারলাম কিনা, রিসেপ্টেবিলিটিটা আমরা কিন্তু বার্ডস আই ভিউ করি। এখন যারা ইউরোপ যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যায়, এক নজর দেখা, হ্যাঁ, মানে বিখ্যাত জায়গাগুলো একটা সিলেবাস কমপ্লিট করা, আর ছবি তোলা। কিন্তু একটি জায়গায় স্থির হয়ে যে বসে থাকা, যেমন নিটশে আপনার 7-8 ঘন্টা হাঁটতেন এই আলপসের পথ ধরে ধরে ধরে, এবং নানা অনুষঙ্গকে উনি ভেতরে নিতেন। শুধু তো নিটশে না, আমি জীবনানন্দের উপরে দেখিয়েছি সেটা। জীবনানন্দের উপরে এখানে একটা আর্টিকেল আছে, এবং রবীন্দ্রনাথের উপরে আছে, বিভূতিভূষণের উপরে আছে, যে প্রকৃতি এবং মানব সত্তার যে অবিভাজ্যতা, আসলে একত্রে আমরা তো প্রকৃতির অংশ। অথবা বললে আরো বড় যদি করি, বলি যে এই যে সৃজক, যিনি সৃজনকর্তা, যদি বা সৃজক, তার থেকে যে প্রবহমান সত্তা, এই যে উপসত্তাগুলো আমরা আছি, সবাই কিন্তু আমরা পরিভ্রমণরত। আমরা জার্নির কথা বলি ইংরেজিতে, বাংলায় যদি ভ্রমণ বলি, জীবনটা একটা ভ্রমণ আমরা বলেই থাকি। তাহলে এই ভ্রমণের যে একটি আপনার শিল্পগত রূপ বা সাহিত্যগত একটা স্বরূপ, সেটার একটা বড় ধরনের অন্বেষণ এই বইগুলোতে আছে। এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে এই বইটা লিখে। এখন অন্যদের কাছে কেমন আমি জানি, আমার কাছে ভালো লেগেছে সেই জন্য। মানুষের ইনফ্যাক্ট আপনার উৎসব, এই যে পথিক মন, তারপরে যে অস্তিত্ব, আত্মরক্ষা, তা এগুলো মানে আপাতভাবে দেখলে মনে হচ্ছে যে প্রবন্ধের বই, কিন্তু এর আড়ালে দর্শন এবং কবিতার প্রভাব এবং শিল্প সাহিত্যের অনেক রেফারেন্স আপনি ব্যবহার করেন। আপনার রেফারেন্স গুলো দেই যাতে মাঝে মাঝে নিজের মত বলে যাতে এটা প্রতিষ্ঠিত না হয়। কারণ আমি অন্যের একটা মতকে যদি নেই, তাহলে সেটার কোনো না কোনো ভাবে উদ্ধৃতি থাকা বা একটা নোটস থাকার প্রয়োজন আছে। আর ধরেন মানুষের, আমি এখানে অন্তর্ভ্রমণটা দেখানোর চেষ্টা করেছি, মানুষের অন্তর্জগতের যে ভ্রমণ। কারণ আপনি একটা জিনিস দেখুন যে আমরা যে মানব সত্তা, সেটাকে বুদ্ধ দর্শনে বলা হয়েছে 5টা স্কন্ধ, এগ্রিগেটস নিয়ে কিন্তু এই মানুষের জীবন। একটা বলা হয়েছে রূপ, আরেকটা বলা হচ্ছে বেদনা, সংজ্ঞা, সংস্কার, আর হচ্ছে বিজ্ঞান। এখানে রূপ হচ্ছে দেহ, আর বাকি 4টি কিন্তু মানসিক ব্যাপার। বেদনা মানে ফিলিংস, সংজ্ঞা মানে পারসেপশন, সংস্কার মানে হচ্ছে যে আপনার এই যে আমাদের যে মানসিক বিষয়গুলো, আর বিজ্ঞান হচ্ছে গিয়ে চেতনা, কনসাসনেস। তাহলে আপনার সত্তার 80% কিন্তু মানসিক, আপনার জীবনে 80% কিন্তু মানসিক, 20% হচ্ছে বস্তুগত দিক। তাহলে আপনার জীবনের ক্ষেত্রে ডমিনেশন বা প্রভাবনের জায়গাটা তো নিশ্চয়ই মানসিক, মনোজাগতিকটাই বড় হবে। এবং সেটা আমরা আদতে তো তাই, আমি তো আকারে না হয় 5 ফুট 5 ইঞ্চি হলাম, কিন্তু প্রকারে তো আমি আলপসে উঠছেন, হিমালয়ে উঠছেন, যে এই যে মানসিক সত্তার যে আপনার ভেতরে যে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে আপনাকে, ওই যে বিশেষ হয়ে ওঠার প্রবণতা। কবি কুমার চক্রবর্তী কোন জায়গাটায় বিশেষ? আমার বিশেষত্ব হচ্ছে আমার নাইবা হলো পারে যাওয়া, এই রবীন্দ্রনাথের কথা বিশেষ। নিশ্চয়ই আমি মনোজগতে আমি খুব নিজেকে বিশেষ মনে করি। আমার মানসিক জগৎটা যেটা, সেটাতে আমি সবসময় বিশেষ ভাবি। যেমন আমি যখন হেঁটে যাই, আমি নিজেকে খুব বিশেষ ভাবি যে আমি তো কবি। কেউ না চুনুক আমাকে, আমি কবি। আমি যা দেখছি সবাইকে, ওনারা নিশ্চয়ই সেভাবে দেখতে পারে না। অর্থাৎ আমার ভেতরে একটা অন্য ধরনের দেখা, অবলোকন করার শক্তি আছে। এটা মিথ্যা সত্যের বিষয় না, এটা আমার অনুভূতির জায়গা। তো সেই জায়গাটাতে আমার একটা বিশেষ প্রাপ্তি আছে, যে জগতে লেখালেখি করতে এসে আমি তো নিজের মনেই হয়তো নিজে একটা কিছু হয়ে আছি। সেটা কি অমূল্য নয়? সেটা তো মূল্যহীন নয়, না হলে আমি বাঁচবো কি করে? আমার আপন আমি, তুচ্ছতার ভিতর তো বাঁচা যায় না, ঠিক না? এবং এই যে তুচ্ছতাকে অতিক্রম করা, আপনার চারপাশের জগতে যে আপনি যা দেখছেন, যে রিয়ালিটি আমরা বলি, যে সর্ডেড রিয়ালিটি বলি বা রুডো রিয়ালিটি, তাকে কি করে আপনি
ট্যাকেল দিচ্ছেন। এটা হলো নিশ্চয়ই আপনার ভেতরের এই এই যে প্রজ্ঞা যেটা জন্ম হয় বা জ্ঞানের জন্ম হয়, যেটা দ্রষ্টা কবি, অর্থাৎ প্রথমত আমরা বই পড়ে কিছু জ্ঞান অর্জন করি, কিন্তু পরে কিন্তু ওই জ্ঞানটাই আপনার ভিতরে আরেকটা জ্ঞানের জন্ম হচ্ছে, তখন কিন্তু বই আর লাগে, দেখার চোখটা ফুটিয়ে দেয়। ট্রান্সফর্মার আপনার কি খুব প্রিয় কবি? আমার খুব প্রিয় কবি, কারণ আমি যাদেরকে অনুবাদ করেছি সবাই আমার প্রিয়, এবং ভালো না লাগলে ওনার বোধহয় একাধিক বই। আমি আসলে ঘটনাটা বলি, 95 সনে থমাস ট্রান্সফর্মারের সম্পর্কে আমি জানি, তারপরে আমি 96 সনে তার স্ত্রীর সাথে যোগাযোগ করি, তিনি তখন পঙ্গু, মনিকা ট্রান্সফর্মার, এবং তিনি আমাকে বই পাঠিয়ে দেন, ছবি পাঠিয়ে দেন। ফলে আমি না, এটা বোধ 95 শেষের দিকে পাঠান, ফলে প্রথম 96 সনে আমি নিজের উদ্যোগে তার কবিতা একটা বই করি। পরে সেই বইটা 2002 সনে প্রত্ন, এই ওবায়দ আকাশ আর ফেরদৌস নাহার একটা প্রকাশন করেছিলেন, ওখান থেকে বের হয়। পরে ওই প্রকাশনা তো আর বোধহয় অগ্রসর হয়নি। পরে নোবেল পাওয়ার পরে এটা আবার সংবাদ থেকে বের হয়। আর এই বছর আমি নতুন করেছি, মানে আমার কাছে ওনার কবিতার একটা নতুন ট্রান্সলেটেড ভার্সন এসছে। আমি দেখলাম যে এটাতে অনেক ভিন্নভাবে করা হয়েছে, ইংরেজি যদিও, আমি ইংরেজি থেকে, এবং এর সাথে তার স্মৃতিলেখ যেটা মেমোয়ার ছিল সেটা আমি আগে করেছি, কিন্তু সেটা গ্রন্থভুক্ত হয়নি। ফলে এটার সাথে দিয়ে আরো অনেকগুলো কবিতা দিয়ে অনেকটা পরিশুদ্ধিকরণ এবং ট্রান্সফর্মার অনুবাদের এখানে একটা সমাপ্তি করে দিলাম, কারণ জীবন তো মানে অনবরতই তো জীবন তো গড়িয়ে যাচ্ছে কোন এক সূর্যাস্তের দিকে, ফলে কাজগুলো একটু গোছানো থাকুক, এই আর কি। একটা এটা ধরে নিন যে আমার শেষ একটা কৌতূহল প্রশ্ন, ঠিক বলবো না যে এটা, কারণ এটা প্রশ্ন হয় না আসলে। অনুবাদ কুমার চক্রবর্তী, কবি কুমার চক্রবর্তী, প্রাবন্ধিক, দার্শনিক কুমার চক্রবর্তী, কিন্তু আমি দেখেছি যে নন ফিকশনে আপনার যত আগ্রহ, পড়ালেখার ক্ষেত্রে আপনার পাঠ সম্পর্কে আমি যতদূর জানি, প্রচুর নন ফিকশন আপনি পড়েন, প্রচুর ফিকশন নিয়ে আপনার আগ্রহটা বোধহয় একটু কম। গল্পের জগতে ফিকশন, আমি কিন্তু প্রচুর ফিকশন পড়েছি, মানে আপনি এটা চিন্তা করতে পারবেন না যে আপনার পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসগুলো আমার পড়া। এবং আপনি তো লেখেননি কোনো ফিকশন, গল্প বা উপন্যাস। আমি এবছর ফিকশন নিয়ে একটি বই লিখবো, সেটাও নন ফিকশন। এটা নন ফিকশন লিখিনি, তবে লেখার আসলে আর এখন আর সেভাবে, মানে নিজের কখনো মনে হয়নি যে আমি একটা গল্প বানাই। মনে হয়েছে কিছু কবিদের যে জাতীয় লেখা অনেক সময় আমরা আশা করি, সেরকম হয়তো দুই একটা লিখবো আর কি, বা লেখা কিছু আছে, আমরা সেটার প্রত্যাশায় থাকলাম। আর আপনাকে তো এটা বলার অপেক্ষা রাখে না যে আমাদের জীবনই যেখানে নিত্য, সময় তো আরো একদম ফুরিয়ে ওই অনুষ্ঠানের সময়ও নিত্য হয়ে উঠলো। কাজে আপনাকে আমরা আবারও শুভেচ্ছা জানাই বেঙ্গল বুকস। তার আগে আমার একটা প্রশ্ন আছে, আপনি কেমন আছেন? খুবই কঠিন প্রশ্ন, খুব সরল ভঙ্গির মারাত্মক বিপজ্জনক একটি প্রশ্ন। আমি বরং আপনাকে উত্তরটা এরকম দেই যে এখনো চেষ্টা করছি নিত্য নৈমিত্তিক জীবনটাকে অনিত্যের সঙ্গে মেশানোর। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। শুধু দর্শক আপনারাও ভালো থাকবেন। আজকে কুমার চক্রবর্তীর সঙ্গে এই আলোচনার মাধ্যমে বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিড টক এখানে শেষ করছি। আপনাদেরকে শুভেচ্ছা।